দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের একটু অংশ আমরা আগের দিনে দেখেছি। ওই বিরোধ অনুমানটাও এক ধরনের অমাধ্যম অনুমান। এখন আজকে আমরা অমাধ্যম অনুমানের আবর্তন বিবর্তন এই অংশটা দেখব। আবর্তন বিবর্তন এই অংশটা দেখব অমাধ্যম অনুমানের। তাহলে তোমাদের মনে আছে আমরা যখন পড়ছিলাম এইটা যে বিষয়টা, এটাকে আমরা বলছি তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান। যুক্তিবিজ্ঞান, যুক্তি জিনিসটা কি আমরা আগে দেখেছিলাম। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। অনুমান কাকে বলে? জ্ঞাত সত্যের ওপর ভিত্তি করে অজ্ঞাত সত্যে পৌঁছে যাওয়াকে অনুমান বলে। তাহলে সেই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করছি সেটা হচ্ছে যুক্তি। এখন একটা যুক্তি, সেই যুক্তির দুটো অংশ থাকে, একটা হচ্ছে যুক্তিবাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। এগুলো আমরা আগে দেখেছি প্রথম দিকেই, তোমাদের হয়তো কিছুটা মনেও আছে। এখন তোমাদের মনে আছে যে যুক্তি প্রধানত দুই ধরনের ছিল। একটাকে বলছিলাম অবরোহ আর একটাকে বলছিলাম আরোহ। এই অবরোহ যুক্তিটার দুটো মূল ভাগ আছে, একটা হচ্ছে অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম। মাধ্যমের অংশ আমরা আসিনি, আমরা যে অংশটা আজকে পড়তে চলেছি সেটা হচ্ছে অমাধ্যম যুক্তি। অমাধ্যম যুক্তি মানে যেখানে, অমাধ্যম যুক্তি কাকে বলে? অমাধ্যম যুক্তি জিনিসটা কি না, যখন একটা মাত্র যুক্তি বাক্য থেকে, অমাধ্যম যুক্তির সংজ্ঞা তাহলে কি হবে? যখন একটি মাত্র যুক্তিবাক্য থেকে, একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে অমাধ্যম অনুমান বলা হয়। একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হবে। যেমন ধরো, সকল মানুষ হয় জীব, মানুষ হয় জীব, অতএব কোনো কোনো জীব হয় মানুষ। এইটা হচ্ছে একটা অমাধ্যম অনুমানের উদাহরণ। অমাধ্যম অনুমানের এইটা হচ্ছে যুক্তিবাক্য, এইটা হচ্ছে সিদ্ধান্ত। এর আগে আমরা দেখেছিলাম সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এইটা হচ্ছে মাধ্যম। এখানে দেখো দুটো যুক্তিবাক্য আছে, আর এখানে একটা মাত্র যুক্তিবাক্য আছে, তার থেকে সিদ্ধান্তটা সরাসরি নিশ্চিত হচ্ছে। এই যে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মাঝখানে কোনো মাধ্যম নেই, সেই জন্য এই ধরনের অনুমানকে অমাধ্যম অনুমান বলা হয়। অমাধ্যম অনুমান কাকে বলে? পরীক্ষায় পড়ে 1 নম্বরে। তাহলে একটা মাত্র যুক্তিবাক্য, এইটা হচ্ছে যুক্তিবাক্য, তার থেকে সিদ্ধান্তটা সরাসরি বা অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে। এই ধরনের অনুমানগুলো হচ্ছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে অমাধ্যম অনুমানের আমরা যেগুলো পড়ব তার মধ্যে একটা হচ্ছে আবর্তন, একটা হচ্ছে আবর্তন, একটা হচ্ছে বিবর্তন। মূলত এই অংশ দুটো আমরা পড়ব। আজকে আমরা শুরু করব আবর্তনের চ্যাপ্টার, বা আবর্তন জিনিসটা কি, কিভাবে করতে হয়, এগুলো দেখব। তাহলে যুক্তির দুটো ভাগ, অবরোহ এবং আরোহ। অবরোহের দুটো ভাগ, অমাধ্যম এবং মাধ্যম। এই অমাধ্যম অনুমানটা আমরা আজকে আলোচনা করব। অমাধ্যম অনুমানের আমাদের যা করতে হবে তার মধ্যে প্রধান দুটো হচ্ছে আবর্তন এবং বিবর্তন। এই আবর্তন অংশটা আজকে শুরু করব। তাহলে অমাধ্যম অনুমান কাকে বলে, তার উদাহরণ, তার সংজ্ঞা, এই অংশগুলো আমরা জানলাম। এরপর অমাধ্যম অনুমানের যে দুটো অংশ আমাদেরকে পড়তে হবে, তার প্রথম অংশ হচ্ছে আবর্তন।
সেই আবর্তনটা আমরা শুরু করব। সেই আবর্তনটা আজকে আমরা শুরু করব। তাহলে অমাধ্যম অনুমান, যেহেতু একটা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি নিশ্চিত হচ্ছে, এখানে অসুবিধা হচ্ছে যুক্তিবাক্যে যা বলা থাকে সেইটাই পুনরাবৃত্তি হয় সিদ্ধান্তে। এই জন্য অনেক যুক্তিবিজ্ঞানী অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে চান না। অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে চান না অনেক যুক্তিবিজ্ঞানী, কারণ যেটা যুক্তিবাক্যে বলা আছে তাদের মত অনুযায়ী সেইটাই সিদ্ধান্তে বলা হচ্ছে, এখানে নতুন কিছু জানা যাচ্ছে না, অর্থাৎ এটা ঠিক অনুমান নয়। এইরকম কথা বলেছেন মিল এবং বেইন। অর্থাৎ কোশ্চেন যদি পড়ে যে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে চাননি কারা, মিল এবং বেইন, দুজন যুক্তিবিজ্ঞানী, একজনের নাম মিল, একজনের নাম বেইন। এরা অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেন না। কেন না, যেহেতু অমাধ্যম অনুমানে কোনো নতুন জ্ঞান পাওয়া যায় না, যা যুক্তিবাক্যে বলা থাকে তাই সিদ্ধান্তে বলা থাকে। এই অমাধ্যম অনুমানের প্রথম যেটা আমরা শিখছি সেটা হচ্ছে আবর্তন। আবর্তন কাকে বলে? আবর্তন জিনিসটা কি? আবর্তন, এটা যদি আমি সহজ বাংলায়, তোমরা ভূগোলে পড়ে দেখবে যে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে। আবর্তন মানে হচ্ছে ঘোরা। তাহলে লজিকে আবর্তন কিরকম ব্যাপারটা? আবর্তন হচ্ছে যে অমাধ্যম অনুমানে, যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হয়, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। গুণের কোনো পরিবর্তন হয় না, গুণের কোনো পরিবর্তন না করে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাকে আবর্তন বলে। যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে বিধেয় করে, ভাষাটা একটু চেঞ্জ করে দিই, যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে বিধেয় করে, যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য করে, গুণের পরিবর্তন না করে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে আবর্তন বলে। একটা উদাহরণ দেখো। বেশিরভাগ মানুষ, উদাহরণ লিখছি, বেশিরভাগ মানুষ স্বার্থপর। একটা বাক্য দেওয়া আছে, এটা আবর্তন কি হবে? এটা কি আমি বচন যখন করব কি হবে? বেশিরভাগ কথাটা আছে, তোমরা নিয়মে আগে দেখেছো, এটা হবে আয় বচন। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, এইটার আবর্তন করব। এইটার আবর্তন হবে অতএব কোনো কোনো স্বার্থপর জীব হয় মানুষ। এইটা হলো আবর্তনের একটা উদাহরণ। এইটা যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত। কি বলেছি আমি? যে অমাধ্যম অনুমানে একটা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হচ্ছে।
তাহলে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয়, দেখো এটা হচ্ছে যুক্তিবাক্য, যুক্তিবাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকবে। তাহলে যুক্তিবাক্যের যেটা উদ্দেশ্য হলো সেটা সিদ্ধান্তের বিধেয়ের জায়গায় গেল, আবার যুক্তিবাক্যের যেটা বিধেয় সেটা সিদ্ধান্তের উদ্দেশ্যের জায়গায় এলো। অর্থাৎ দেখো এখান থেকে এখানে এলো, আবার এখান থেকে এখানে এলো। তাহলে এইটা এই যে ঘুরে যাচ্ছে, এই ঘুরে যাওয়াটার জন্যই এর নাম হচ্ছে আবর্তন। আমি যখন বলছি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবর্তন করছে, তার মানে কি ঘুরছে। তাহলে এখানেও ঘুরছে, কিন্তু লজিকের ক্ষেত্রে ঘোরাটা কীরকম হচ্ছে, উদ্দেশ্যটা ঘুরে যাচ্ছে বিধেয়ের জায়গায়, বিধেয়টা ঘুরে আসছে উদ্দেশ্যের জায়গায়, সেই জন্য এটাকে আবর্তন বলা হয়। উদ্দেশ্য বিধেয় পরস্পর ঘুরে স্থান পরিবর্তন করছে, এটা হচ্ছে আবর্তন। তাহলে আবর্তনের সংজ্ঞা, আবর্তনের উদাহরণ, একটা সংজ্ঞাটা থাক, এইটা ভালো করে মনে রাখো, এইটার উপর ভিত্তি করে আমরা পরে পড়ছি। এ বচনকে যে আবর্তন করি, এ বচনকে আবর্তন, তার থেকে আমরা আয় পাই। ই বচনকে আবর্তন করলে তার থেকে আমরা ই পাই। আই বচনকে আবর্তন করলে আয় হয়। আর ও বচনের আবর্তন হয় না, ও বচনের আবর্তন হয় না। এইটাকে সবসময় ভালো করে খেয়াল রাখো। এ থেকে হয় আয়, ই থেকে হয় ই, আই থেকে হয় আয়, আর ও বচনের আবর্তন হয় না। এখন এইটাকে সামনে রেখে আমরা আবর্তন করা কতগুলো নিয়ম, মূলত 3টে নিয়ম আছে, সেটা দেখব। আবর্তন যখন একটা পরীক্ষায় কিরম দেবে, একটা বাক্য দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে প্রথম ধাপে সেটাকে লজিক্যাল ফর্ম অর্থাৎ বচন তৈরি করতে হবে, সেই বচনটার আবর্তন করতে হবে। আবর্তনের প্রথম নিয়ম কি, সংজ্ঞা থেকে নিয়ম আমরা বার করে নিতে পারবো। যুক্তিবাক্যের উদ্দেশ্য, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, সিদ্ধান্তের বিধেয় হবে, প্রথম নিয়ম। যুক্তিবাক্যের যেটা উদ্দেশ্য সেটা সিদ্ধান্তের বিধেয়। দ্বিতীয়, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, উদ্দেশ্য হবে। তৃতীয় নিয়ম কি, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক থাকবে, গুণের কোনো পরিবর্তন হবে না, গুণ এক থাকবে। আর একটা সাধারণ নিয়ম যেটা আছে, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আবর্তনের এই 4টে নিয়ম, এই নিয়মটা খুব একটা ভালো এখন না বুঝলে হবে, পরে আমি বলছি। এই 3টে দেখো, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে। তাহলে এইটাকে লক্ষ্য করো, এ বচন গুণ এক হবে, এ হচ্ছে হয় সদর্থক, আয়ও হয়, ই নঙর্থক, তার থেকে ই হচ্ছে, আই থেকে আই হচ্ছে, অর্থাৎ 3টে ক্ষেত্রে দেখো গুণ এক থাকছে। আর ও বচন আবর্তন হয় না, পরে আলোচনা করছি কেন হয় না, না সেটা এই চতুর্থ নিয়মটার জন্য। এই নিয়মগুলো ভালো করে বুঝে নেওয়া প্রথমে দরকার। আমি একটা উদাহরণ লিখে বুঝি। আমাকে দিয়ে দিল একটা বচন,
কেবলমাত্র দরিদ্ররা সৎ, দরিদ্ররা সৎ, এইটা একটা বাক্য দিয়ে দিল, বললো আবর্তন করো। তাহলে আমি এই নিয়মগুলো অনুসারে করতে চেষ্টা করি। কেবলমাত্র দরিদ্ররাই সৎ, এইটাকে আমি লজিক্যাল ফর্ম করলে কি হবে? কেবলমাত্র শব্দ আছে, কেবলমাত্র মানে হচ্ছে এ বছর, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হচ্ছে। দেখো, সকল সৎ হয় দরিদ্র। আচ্ছা, প্রথমটা এবার বাক্যটা মুছে যাও, তাছাড়া আবার একটু গোলমাল লেগে যাবে, এটা মনে রাখতে হবে না। তাহলে আমি কি বললাম? সকল সৎ হয় দরিদ্র, এইটাকে আবর্তন করব। এ থেকে আবর্তন করলে কি হয়? আয় হয়। অতএব আয়, কোনো কোনো দরিদ্র হয় সৎ। তো এই তিনটে নিয়ম কিভাবে এখানে কাজে লেগেছে দেখো। যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ কি আছে? সৎ। সেটা সিদ্ধান্তের বিধেয় স্থানে গেছে, এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। যুক্তিবাক্যের দ্বিতীয় নিয়ম, বিধেয়টা সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। বিধেয়টা দেখো সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে এসছে। যুক্তিবাক্যের যেটা উদ্দেশ্য সেটা সিদ্ধান্তে বিধেয় গেছে, যুক্তিবাক্যের যেটা বিধেয় সেটা সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে এসছে। আর দু ক্ষেত্রেই গুণটা এক আছে, সদর্থক সদর্থক, হয় হয়। তাহলে তিনটে নিয়ম এখানে আমরা কাজে লাগিয়েছি, এ থেকে আয় হয়েছে। এখন ও বচনের আবর্তন করা যায় না। ও বচনের আবর্তন কেন করা যায় না সেটাই আজকে আমরা দেখে এই অংশটা শেষ করব। ভালো করে বুঝে নাও, তাহলেই নিয়মটা আমি মুছছি না, কারণ এটা কাজে লাগবে একটু একটু। ও বচন আমি একটা লিখি, কোনো কোনো ছাত্র নয় উপস্থিত, এটা একটা ও বচন। তাহলে ও বচনে আবর্তন করা যায় না, আমি নিয়মে দেখলাম। কেন করা যায় না? না, ও বচন যখন আমরা আবর্তন করতে যাব, তাহলে আমি নিয়মগুলো দেখতে শুরু করি। 3 নাম্বার নিয়মটা দেখি, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে গুণ, এইটা একই থাকবে, তার মানে এটা অন্তত 9 হবে। তাহলে ও বচনকে যদি আমি আবর্তন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হয় ই করতে হবে। ই করলে কি হবে? ই করলে হবে কোনো উপস্থিত ব্যক্তি নয় ছাত্র, নয় ছাত্র, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে দিলাম। এখন আমরা প্রথম দিকেই পড়েছি যে অবরোহ অনুমান হচ্ছে এমন এক ধরনের অনুমান যেখানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা কখনোই বড় হয় না, কিন্তু এখানে দেখো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা বড় হয়ে যাচ্ছে। কেন? এখানে কোনো কোনোর কথা বলা আছে, এখানে সবার কথা বলা আছে। তাহলে ই বচন হবে না, তাহলে কি বচন হতে পারে? 9 দিয়ে, আর ও এর আবর্তন করতে গেলে 9 দিয়ে একমাত্র তাহলে ও বচন হতে পারে। তাহলে ও বচন করলে আবর্তনটা কেমন হবে? কোনো কোনো উপস্থিত নয় ছাত্র, চেঞ্জ করে নিয়েছি আমি। আচ্ছা, এখন যদি ও থেকে ও আমরা আবর্তন করতে যাই, তাহলে এই নিয়মটা মানে শেষে যে নিয়মটা লিখেছি, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটা লঙ্ঘন করবে। তাহলে ও বচনের কোনটা ব্যাপ্য হয়? মনে আছে আমরা আগে পড়েছি, ও বচনের উদ্দেশ্যটা হচ্ছে অব্যাপ্য, সিদ্ধান্তটা হচ্ছে ব্যাপ্য। এখানে এসে কি হয়ে যাচ্ছে? উদ্দেশ্যটা হচ্ছে অব্যাপ্য, সিদ্ধান্তটা এসে উদ্দেশ্যটা হয়ে যাচ্ছে অব্যাপ্য, বিধেয়টা হয়ে যাচ্ছে ব্যাপ্য। তাহলে আমি কি নিয়মে বলেছি? যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয়
এখানে দেখো ছাত্র পদটা যুক্তিবাক্যে ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে জায়গা বদল করার জন্য ব্যাপ্য হয়ে গেছে। তাহলে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে ছাত্র পদটা যুক্তিবাক্যে ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে সে ব্যাপ্য হয়ে গেছে, অর্থাৎ ও বচনের আবর্তন যখন আমরা করতে যাচ্ছি, এই 4 নাম্বার নিয়মটা, চতুর্থ ব্যাপ্যতা সংক্রান্ত যে নিয়মটা, সেটা মানছে না, লঙ্ঘিত হয়ে যাচ্ছে। এই জন্য ও বচনের আবর্তন করা যায় না। এরপরে এই অংশটুকুই আমরা এতটুকুই পড়বো আজকে। শুধু একটা আর উদাহরণ একটা দুটো দেখে নিই কিভাবে আবর্তনটা আমরা করছি। আমি দুটো উদাহরণ দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, সাদা বাঘ আছে। সাদা বাঘ আছে, এইরকম একটা বাক্য আমি উদাহরণ হিসেবে নিলাম। আর একটা উদাহরণ নিচ্ছি আমি, উট পাখি উড়তে পারে না। উট পাখি উড়তে পারে না, এই দুটোকে আমি আবর্তন করব। দেখে নাও ভালোভাবে। এইটা একটা বাক্যের আকারে দেওয়া আছে। এই বাক্যটাকে তাহলে প্রথম ধাপে আবর্তন করতে গেলে আমাকে কি করতে হবে? এই বাক্যটাকে আমাকে প্রথমে লজিক্যাল ফর্ম অর্থাৎ তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করতে হবে। সাদা বাঘ আছে, এখানে পরিমাণ দেওয়া নেই, আমাকে বাস্তব বুদ্ধি প্রয়োগ করতে হবে। সাদা বাঘ আছে, এটাকে বচন তৈরি করতে গেলে হবে কোনো কোনো বাঘ হয় সাদা। এটা হলো বচন। এটা কোন বচনে হলো? এটা হলো আই বচন। একে আমরা আবর্তন করব। অতএব আই থেকে কি বলেছিলাম, কি বচন হয়? আই থেকে আই হয়। আই, কোনো কোনো সাদা প্রাণী হয় বাঘ। নিয়মগুলো মনে রাখো, আর একবার খেয়াল করো। উদ্দেশ্যটা গেল বিধেয় স্থানে, বিধেয়টা গেল উদ্দেশ্যের স্থানে, গুণগুলো একই রইল, আই থেকে আই হলো। দ্বিতীয় ধাপ, উট পাখি উড়তে পারে না। উট পাখি উড়তে পারে না, এটাকে যদি আমি বচন করতে চাই কি হবে? কোনো উট পাখি নয় উড়তে পারা প্রাণী। উড়তে পারা প্রাণী কি বচন হলো? ই বচন। এটাকে আমি আবর্তন করব। ই থেকে আবর্তন কি হয়? ই হয়। কোনো উড়তে পারা প্রাণী নয় উট পাখি। উদ্দেশ্যটা বিধেয় গেছে, বিধেয়টা উদ্দেশ্য এসছে, গুণ। তাহলে এইটা হলো দুটো আবর্তনের উদাহরণ। এখন যখন আবর্তন আমরা করব, যে বচনটার আবর্তন আমরা করছি সেই বচনটার ডান পাশে আমরা লিখব আবর্তনীয়। যে বচনটা সিদ্ধান্ত হিসেবে পাবো তার ডান পাশে আমরা লিখব আবর্তিত। বুঝে গেছে? তাহলে যে অংশটা আমরা পড়লাম সেটা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে গুণ সম্বন্ধে বলা আছে, কিন্তু পরিমাণ সম্বন্ধে কিছু বলা নেই। আবর্তনের গুণ, দুটো বচনের গুণ এক থাকবে, কিন্তু পরিমাণটা কি হবে বলা নেই। এইটা ভালো করে খেয়াল করে রাখতে হবে। এবং পরিমাণটার কথা বলা নেই কেননা এই থেকেই আসবে আবর্তনের শ্রেণী বিভাগ। আবর্তনের শ্রেণী বিভাগ। আবর্তন হচ্ছে প্রধানত দুই প্রকার, সরল আবর্তন এবং
অসরল আবর্তন। সরল আবর্তন কাকে বলে না, যে ধরনের আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে সরল আবর্তন বলে। যখন যুক্তিবাক্য অর্থাৎ আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণ এক, সেই আবর্তনটা হচ্ছে সরল আবর্তন। কোন দুটো ক্ষেত্রে সরল আবর্তন হয়? ই থেকে ই হচ্ছে, আবার আই থেকে আই হচ্ছে, এই দুটো আবর্তন হচ্ছে সরল আবর্তন। কেন না, যেহেতু যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা এক থাকছে। ই হচ্ছে সার্বিক বচন, আবার এখানে সিদ্ধান্ত হচ্ছে সার্বিক, আর এখানে যুক্তিবাক্যটাও হচ্ছে বিশেষ বচন, সিদ্ধান্তটাও হচ্ছে বিশেষ। তাহলে যে ধরনের আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে সরল আবর্তন বলে। এর বিপরীত কথা, যে ধরনের আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, আলাদা হয়, তাকে অসরল আবর্তন বলে। অসরল আবর্তন কখন হয়, কার ক্ষেত্রে হয়? দেখো, এ বচনকে যখন আমরা আবর্তন করি তার থেকে আয় হচ্ছে, তাহলে এ হচ্ছে সার্বিক, যুক্তিবাক্যটা হয়ে যাচ্ছে সার্বিক, আর সিদ্ধান্তটা হয়ে যাচ্ছে বিশেষ। তাহলে এ আর আয়ের পরিমাণটা আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য এইটার নাম হচ্ছে অসরল আবর্তন। তাহলে সরল আবর্তন মানে যখন আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণটা এক থাকে, সেটা হবে সরল আবর্তন। আর যেমন ইয়ে থেকে ই, আই থেকে আই। আর অসরল আবর্তন হচ্ছে যখন আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণটা ভিন্ন, আলাদা, সেটা হচ্ছে অসরল আবর্তন। যেমন এ থেকে আই, এ হচ্ছে সার্বিক, আই হচ্ছে বিশেষ। তাহলে আবর্তন হলো এই দুই ধরনের। আজকে এই পর্যন্তই থাক। বাড়িতে থেকো, সুস্থ থেকো।